হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, যা অবস্থিত হচ্ছে নদিয়া জেলার শিবনিবাসে। এই মন্দিরটি কত বড়, ভিতরের শিবলিঙ্গটি কত বড়, এই মন্দিরটি কে উপস্থাপন করেছিল অর্থাৎ কে নির্মাণ করেছিলেন, এবং মন্দিরের বর্তমান অবস্থাটি কেমন এবং কিভাবে এখানে যেতে পারবেন, সেই সংক্রান্ত ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। এই শিবনিবাস হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমার একটি ছোট্ট গ্রাম। এই গ্রামেই অবস্থিত মহারাজ কৃষ্ণচন্দ্রের নির্মিত শিব মন্দির, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির নামে পরিচিত, যা হলো শিবনিবাস শিব মন্দির। কলকাতা থেকে এই শিবনিবাস আসার দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার এবং নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 21 কিলোমিটার ডিস্টেন্সেই অবস্থিত হলো এই শিবনিবাস শিব মন্দিরটি। গাড়ি করে আসলে ওখানে পার্কিং করার জায়গা আছে, ওখানে গাড়ি পার্ক করে সামনের দিকে পায়ে হেঁটে সামান্য দূর এগালেই আপনারা পৌঁছে যাবেন শিবনিবাসের সেই বিখ্যাত শিব মন্দিরে। প্রতি গাড়ি পিছু 20 টাকা করে ভাড়া নিয়ে থাকেন ইনারা, এবং এখানে একটি টিকিট কাউন্টার আছে, যে টিকিট কাউন্টার থেকে 5 টাকা করে ধার্য করা হয় এই সামনে যে নদীটি আছে সেই নদীটি পার করে শিব মন্দিরে যাওয়ার জন্য। প্রতি জন পিছু 5 টাকা করে। সামান্য দূর হেঁটে গেলেই পড়বে এই নদীটি, যার নাম চূর্ণী নদী। ওখানে পৌঁছানোর আগে প্রথমে আপনাদের কিছুক্ষণ এর ইতিহাস সম্পর্কে অবগত করে দিই, তারপরে না হয় আপনাদের মন্দিরের সামনে নিয়ে গিয়ে প্রতিটা মন্দির পিছু আপনাদের তার সম্বন্ধে অবগত করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে মন্দিরে প্রবেশ করতে গেলে এই যে বাঁশের যে জায়গাটি দেখছেন, বাঁশের যে পুল করা আছে, পায়ে হেঁটে অনেকে এখান দিয়ে প্রবেশ করতে পারেন। এছাড়াও একটি রাস্তা আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ আছে, এই ব্রিজ দিয়েও ডাইরেক্ট গাড়ি নিয়ে আপনারা মন্দিরের সামনে প্রবেশ করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু অন্য রাস্তাতে চলে এসেছিলাম, সেই জন্য এই বাঁশের ব্রিজটি পেরিয়েই আমরা এখানে এসে প্রবেশ করেছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বারা নির্মিত এখানে 3টি মন্দির রয়েছে, যার মধ্যে 2টি মন্দির হলো শিব ঠাকুরের উদ্দেশ্যে আর একটি মন্দির হলো রাম সীতার উদ্দেশ্যে। ওখানে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই সোজা গেলেই পড়বে হচ্ছে শিবনিবাস শিব মন্দিরটি। 1954 সালে নির্মিত হয়েছিল এই শিব মন্দিরটি, এবং এই শিব মন্দিরের মধ্যে 9 ফুটের শিবলিঙ্গ রাখা আছে, যা আপনাদেরকে একটু পরেই দেখাতে চলেছি। শিব মন্দিরে প্রবেশ করার আগেই একটি পার্ক আছে, এই পার্কে অনেকে আসেন এবং তাদের সময় অতিবাহিত করতে পারেন এখানে এসে। এই দেখতে পাচ্ছেন এই যে পার্কটি, এখানে ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। যারা ফটো তুলতে চান বা ভেতরে প্রবেশ করতে চান তাদের জন্য এর প্রবেশ মূল্য 20 টাকা করে। এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন চূর্ণী নদীর হাওয়া উপভোগ করতে করতে। সেই জন্য কখনো আসলে এখানে এসে কিছুক্ষণ সময় অতিবাহিত করে তারপরেও শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের দর্শন করে আসতে পারবেন। কারণ যে টাইমটুকু শিব মন্দির বন্ধ থাকে সেই টাইমটুকু আপনারা এখানে এসে অবশ্যই সময় অতিবাহিত করতে পারবেন আপনার সঙ্গী বা সঙ্গিনীদের সঙ্গে। মন্দিরের কাছে যাওয়ার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য বা জানার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন আরও ভালো ভালো ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইবার আমরা চললাম শিবনিবাস শিব মন্দিরের উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছেন সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল শিব মন্দির, এবং তার পাশে রয়েছে আরেকটি বিশাল শিব মন্দির। দেখতেই পাচ্ছেন এই পাশাপাশি দুটিই হলো শিব মন্দির, আর এই শিব মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে রাম সীতার মন্দির, যা আপনাদেরকে একটু পরে আরও ভালোভাবে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে মন্দিরে প্রবেশ করছি, এই মন্দিরটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। শিব মন্দিরটি দুপুরের টাইমে কিছুক্ষণ বন্ধ থাকে। মহারাজ কৃষ্ণচন্দ্র এখানে 108টি মন্দিরের নির্মাণ করেছিলেন, তার মধ্যে বর্তমানে 3টি মন্দিরই অবস্থিত আছে, এবং তার মধ্যে এই যে মন্দিরটির উপর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, যা
গেটেই লেখা আছে, যা আপনাদেরকে একটু পরেই দেখাবো। এই মন্দিরের ভেতরে একটি বিশাল বড় শিবলিঙ্গ আছে, যেটি আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য মন্দির খোলার জন্য আমরা ওয়েট করছি, মন্দির খুলুক, তারপর আপনাদের সামনে তুলে ধরবো যে কত বড় শিবলিঙ্গ এই মন্দিরের মধ্যে আছে এবং কেন একে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির বলা হয়ে থাকে। দেখতে থাকুন পুরো ভিডিও। দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন এবং এই মন্দিরের গেটটি খুলছেন জনসাধারণের জন্য ঠাকুর দর্শন করার জন্য, যা আপনাদেরকে এবার দেখাতে চলেছি ভেতরের অংশ এবং এখানকার এক দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের ভেতরের বৃহত্তম শিবলিঙ্গ এবার দেখতে চলেছেন আপনারা। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল 9 ফুটের আকৃতির এক বিশাল শিবলিঙ্গ, যা আমি আমার লাইফে কোনো দিন দেখিনি। সত্যি এত বড় শিবলিঙ্গ যে এর মাথায় জল ঢালতে গেলে সিঁড়িতে করে উঠে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে। যে সমস্ত মানুষজন শিব ঠাকুরকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তারা সোমবার দিন এসে অবশ্যই এখানে পুজো দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এত বড় শিবলিঙ্গ, যেখানে জল ঢালতে গেলে সিঁড়ি করে উঠে শিব ঠাকুরের মাথায় জল, দুধ, ডাব, বিভিন্ন রকম দ্রব্যাদি শিব ঠাকুরের মাথায় ঢালতে পারা যায়। সত্যি এক অসাধারণ শিব মন্দির এবং এক বিশাল আকৃতির শিবলিঙ্গ এখানে রাখা আছে, অবশ্যই আসতে পারেন। এখানে শিব মন্দিরে যারা পুজো দিতে চান তারা পুজোর দ্রব্যাদি এই সামনেই পেয়ে যাবেন, যা দেখতেই পাচ্ছেন। সেই জন্য ফুল, বেলপাতা, দুব্বা এবং যা কিছু পাওয়া দরকার এই শিব মন্দিরগুলিতে পুজো দেওয়ার জন্য, তার সমস্ত কিছু আপনি নাও বয়ে নিয়ে এসে আপনারা এখান থেকেই সংগ্রহ করে ঠাকুরের পুজো দিতে পারবেন। এবার দেখাই মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বারা নির্মিত দ্বিতীয় আরেকটি বৃহৎ শিব মন্দির এটি। এই শিব মন্দিরের ভেতরের অংশটি এবার আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখতে পাচ্ছেন শিব মন্দিরের ঢোকার মেন গেট। এই মেন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে আরেকটি বিশাল আকার শিবলিঙ্গ। দেখতেই পাচ্ছেন সামনে রাখা আছে আরেকটি বিশাল আকার শিবলিঙ্গ। এই শিবলিঙ্গতেও জল ঢালতে গেলে বা দুধ, ঘি, ডাব এসব ঢালতে গেলে এখানেও সেই সিঁড়ি করে উঠে ওপরে উঠে ঢালতে হয়। শিবলিঙ্গগুলির সাইজটি প্রায় 9 ফুটের মতো। তাই অবশ্যই সময় পেলে চলে আসুন এই শিবনিবাসের এই শিব মন্দিরগুলিতে শিব ঠাকুরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য অথবা ঘুরতে আসার জন্য। কিন্তু অবশ্যই এখানে আসুন, আপনার আশা করি ভালো লাগবে। এবার আপনাদেরকে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বারা নির্মিত তৃতীয় মন্দিরটি দেখাই, যা হলো রামসীতার মন্দির। এই রামসীতার মন্দিরটি এখন মেন গেটটি বন্ধ ছিল দেখলাম, সেই জন্য মেন গেটের বাইরে থেকেই আপনাদেরকে দেখাবো রামসীতার মূর্তিটি, যা মন্দিরের মধ্যে আছে। মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। প্রথমে প্রবেশ করতেই দেখি মন্দিরের বাইরের কোলাপসেবল ডোরটি বন্ধ ছিল এবং সেই জন্য আপনাদেরকে মন্দিরের বাইরে থেকেই ভেতরে রাখা রামসীতার মূর্তিটি আপনাদের সামনে তুলে ধরব। তাই দেখতে থাকুন রামসীতার মূর্তিটি দেখার জন্য। যদিও বাইরে পোস্টারে রামসীতা মন্দিরের বিগ্রহ তোলা নিষিদ্ধ আছে, তবুও দর্শকদের উদ্দেশ্যে রাম আর সীতার এই বিগ্রহটি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। মন্দিরের সময়সূচিগুলি আপনাদের সামনে এবার তুলে ধরলাম। এই সময়সূচি অনুযায়ী আপনারা এখানে আসতে পারেন এবং ঠাকুরের পুজো দিতে পারেন। তাই এই সময়সূচিগুলি একবার আসার আগে দেখে নিন। মন্দির দর্শনের পর আমাদের ইচ্ছে হলো এই শিবনিবাসে আশেপাশে কোনো ঘোরার জায়গা থাকলে তা একটু ঘুরে আসার জন্য। সেই জন্য এই সামনে রাখা টোটো করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে সামনে একটি রেশম খামার আছে বলে, তাই আমরা রেশম খামার দেখার উদ্দেশ্যে এবার রওনা দিলাম টোটো করে রেশম খামারে যাব বলে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম রেশম খামারের সামনে। এটিই হলো রেশম খামারের মেন গেট। এই গেটের মধ্যে দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। যথারীতি প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরেই দেখতে পেলাম এখানে প্রচুর তুঁতে গাছ রাখা আছে। কারণ আমরা একসময় ছোটোবেলায় পড়ে এসেছিলাম এই তুঁতে গাছের পাতা নাকি রেশম কীটের প্রিয় খাদ্য।
এই তুঁতে গাছের পাতা খেয়েই রেশম কীট বড় হয় এবং এই রেশম কীট থেকেই রেশমের কাপড় তৈরি হয়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে তুঁতে গাছ এবং এখানে অনেকগুলি কটেজ আছে। যারা এখানের কর্মী অর্থাৎ এখানকার স্টাফ যারা এই দেখাশোনা করেন তারাই এখানে এই কটেজগুলিতে থাকেন এবং চারিদিকে যতটাই চোখ যাচ্ছে পুরো জায়গাটির মধ্যে তুঁতে গাছ ভর্তি। যেহেতু এখানকার রেশম কীটগুলি তুঁতে গাছের পাতা খেয়েই বড় হয়, সেই জন্যই হয়তো এখানে চারিদিকে তুঁতে গাছ লাগিয়ে রাখা হয়েছে। সেই জন্য কখনো যদি রেশম খামার আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। পায়ে হেঁটে কিছু দূর এগানোর পরেই চোখে পড়ল একটি বাড়ি। শুনলাম এই বাড়িটির মধ্যেই নাকি রাখা থাকে রেশম কীটগুলি, কিন্তু যেহেতু এই বাড়ির দরজা বন্ধ ছিল সেই জন্য আমরা এই রেশম কীটগুলি দেখতে পাইনি। কিন্তু অবশ্যই যদি কখনো আপনারা আসেন তাহলে এখানকার কোনো স্টাফকে বললে আপনাদেরকে এই রেশম কীটগুলি কিন্তু দেখাতে পারে। এই যে রাখা আছে সংগ্রহশালাগুলি, এর মধ্যেই ছোটো থেকে বড় হয় হচ্ছে রেশম কীটগুলি এই তুঁতে পাতাগুলি খেয়ে। সেই জন্য এখানকার প্রসেসিংগুলি দেখতে গেলে আপনারা সময় করে এসে কীভাবে ছোট থেকে বড় অবধি হয় এই রেশম কীটগুলি এবং কীভাবে রেশম তৈরি হয় তার সমস্ত প্রসেস এখানে আপনারা দেখতে পাবেন। রেশম খামার থেকে ঘুরে আসার সময় আমাদের টোটো চালক বললে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িটি নাকি একসময় রেশম কারখানা ছিল, যা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যদি আপনারা এই ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখে থাকেন তাহলে জায়গাটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উদ্যম প্রদান করতে পারেন। পরবর্তী আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।